ছবির শুরুতেই দেখি চারজন বখাটে বাইক চালিয়ে রাস্তা দিয়ে আসছিল। তখনই তার চোখ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের উপর পড়ে। মেয়েটিকে একা দেখে তারা সবাই মিলে যায় মেয়েটির সাথে ফ্লার্ট করতে। মেয়েটিকে দেখে বিভিন্ন কমপ্লিমেন্ট করতে শুরু করে। একজন বলে কি সুন্দর চোখ, আরেকজন বলে কি সুন্দর চেহারা, দেখলে মনে হয় চাঁদের টুকরা। মেয়েটি বলে দূরে যা। মেয়েটির মুখে একথা শুনে তারা চারজন মিলেই মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে। মেয়েটি তাদেরকে ছেড়ে দিতে বলে আর বলে যেতে দাও আমাকে। তখনই একটি গাড়িতে করে রবি এসে উর্মির কাছে জানতে চায় কারা এ লোক। উর্মি বলে কি এটা কোনো আসার সময় হলো? রবি জানতে চায় কি হয়েছে। উর্মি বলে এখন যদি আমার কিছু হয়ে যেত। রবি বলে সুইট হার্ট, এতে আমার কোনো দোষ নেই, মুম্বাইয়ের ট্রাফিকের দোষ সব। উর্মি বলে তোমার আসলে আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। রবি বলে এভাবে বলো না। উর্মি বলে চাবি দাও। সে চাবি নিয়ে গাড়িতে চলে যায়। রবি উর্মিকে ডেকে বলে সুইট হার্ট, একা একা কোথায় যাচ্ছ? উর্মি বলে আমি কিছুই শুনতে চাই না, আমি একলাই ডান্সে যাচ্ছি। রবি উর্মিকে বারবার রিকোয়েস্ট করতে থাকে একটু থামার জন্য, কিন্তু উর্মি রবির সামনে দিয়েই গাড়ি নিয়ে চলে যায়। রবি লোকগুলোকে বলে তোমরা জানো না ওকে মানানো কতটা কঠিন, এখন আমাকেই কিছু করতে হবে। একজন বলে কি করবি? রবি বলে আমি যে ওকে মানাবো। আর রবি চলে যেতে চাইলে একজন রবির হাত ধরে রাখে আর বলে প্রথমে তো আমাদের মানা। রবি বলে ঠিক আছে। একথা বলি লোকগুলোকে ইচ্ছা মতো কেলাতে শুরু করে, একজনের পর একজনকে মারতে থাকে, সবাইকে মেরে মাটিতে ফেলে দেয় আর সবাই মার খেয়ে মাটিতে গড়াগড়ি করতে থাকে। রবি ও বলে আমি আরো কিছু সময় থেকে আপনাদের সাথে মারামারি করি। একজন বলে আর না, দিদির কসম আপনি এখান থেকে চলে যান। রবিও সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে আর তাদের বাইক নিয়ে রবি স্টেজে উঠেই নাচের জন্য আসে আর উর্মি দূর থেকে রবির নাচ দেখতে থাকে। রবি নাচের মধ্যে ও গানে গানে উর্মির রূপের খুব প্রশংসা করতে থাকে। তখনই উর্মিও স্টেজে এসে রবির সাথে জয়েন করে। তারা দুজনে মিলেই একে অপরের সাথে নাচ গান করছিল। দর্শকরাও তাদের নাচ গান বেশ উপভোগ করছিল। নাচ গান শেষ হলে উর্মি রবিকে বিয়ের কথা বলে। রবি বলে আগে বড় ভাইয়ের বিয়ে হয়ে যাক, এরপরই আমাদের বিয়ের কথা বলবো। উর্মি বলে একথা তো বছর পরেই শুনে আসছি। রবি বলে কি করব, ভাইকে এত সুন্দর সুন্দর মেয়েদের দেখাচ্ছি কিন্তু তার কোনো মেয়েকেই পছন্দ হয় না। উর্মি বলে আমি তো তোমার পছন্দ। রবি বলে এও কোনো জিজ্ঞাসা করার মতো কথা? উর্মি বলে তবে কেন দেরি করছো? রবি বলে যত সময় পর্যন্ত বড় ভাইয়ের বিয়ে না হয়ে যায় আমি কিভাবে নিজের বিয়ের কথা বাবা মাকে বলবো, দেরি তো করতেই হবে। উর্মি বলে ঠিক আছে, আমি তোমাকে 1 মাসের সময় দিচ্ছি। এই 1 মাসের মধ্যে তুমি তোমার ভাইয়ের বিয়ে না করাতে পারলে আমাকে ভুলে যাবা আর আমি তো তোমাকে ভুলে যাবই। রবি বলে তুমি এমন রেগে যাচ্ছ কেন? আমিও তো চাই আমাদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাক। রবি বলে আমি কিছু না কিছু করার চেষ্টা করব। কাল ভাই আসছে। দৃশ্য পরিবর্তন হলে আমরা রবির ভাই সুরজকে দেখি একটি বড় জাহাজে করে আসছে আর তার এমপ্লয়িরা তাকে কোম্পানি সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছিল। তারা আরো জানায় তাদের কোম্পানি 1 নম্বরে আছে। একজন বলে 50 লাখের চেক বৃদ্ধাশ্রমে দিয়ে দিছি আর 20 লাখের চেক রামকৃষ্ণ মিশনে পাঠিয়ে দিয়েছি। এসব কথা শুনে সুরজ বলে ভেরি গুড। জন মেনশনের খবর কি? একজন বলে ওটার মেনশন এখনো হয়নি। সুরজ বলে কেন হয়নি? যখনই আমি বাহিরে যাই কাজ হয় না কেন? তখন লোকটি বলে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, সে জেক্স লোক হসপিটালে আছে। সুরজ জানতে চায় ইটস সিরিয়াস? লোকটি বলে না স্যার, তাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। সুরজ বলে মিস্টার জনসনের চিকিৎসা আমার পার্সোনাল ডক্টর দিয়ে করাও আর এই প্রজেক্ট অন্য কাউকে দিয়ে দাও। এমপ্লয়ি বলে ঠিক আছে স্যার, সবাইকে বাই বলে চলে যায়। সুরজ কোম্পানিতে ঢোকার সাথে সাথে সব এমপ্লয়িরা গুড মর্নিং বলতে থাকে। সুরজ এসে তার চেয়ারে বসে আর সেক্রেটারি এসে একটি ফাইল দেয়। সুরজ ফাইল দেখার সময় রবি ও অফিসে চলে আসে। রবিকে দেখে সুরজ বলে এখন
এসেছো? মনে হয় অফিসে কাজ করতেই চাও না। রবি বলে, স্যার আমি কি বা করতে পারি যতক্ষণ পর্যন্ত আপনি কিছু না করেন। সুরজ বলে, রবি আমি তোমাকে আলটিমেটাম দিলাম। রবি বলে, আলটিমেটাম তো ও আমাকে দিয়েছে। আমি 1 মাসের মধ্যে ওকে বিয়ে করে না নিলে ও আমার দিল ও মাথা দুটোই কেটে ফেলবে। সুরজ বলে, তাহলে করে ফেলো না, কি প্রবলেম? রবি বলে, তুমি তোমার বিয়ে। রবি বসে বলে, ভাই তুমি বিয়ে কেন করছো না? দেখো না যতক্ষণ পর্যন্ত বড় ভাই বিয়ে না করে বেচারা ছোট ভাই কিভাবে বিয়ে করে। সুরজ বলে, রবি তুমি মা আর বাবার মতো আমার পেছনে পড়ো না। রবি বলে, ওর প্রবলেম অন্য আর আমার প্রবলেমও অন্য রকমের, তুমি বুঝতে পারছো না কেন ভাই? সুরজ বলে, যা আমি মায়ের সাথে কথা বলবো। মা বলে, এটা কিভাবে সম্ভব? বড় ছেলের বিয়ে করবে না আর ছোট ছেলের বিয়ে করিয়ে দিব? আমাদের খানদানে এই রকম কখনো হয়নি। সুরজ বলে, কেন হতে পারবে না মা? রবি মেয়ে পছন্দ করেছে, ভালোই হবে, আপনারাও দেখে নেন। বাবা বলে, সে তো দেখেই নিব, কিন্তু তোমার সমস্যা কোথায়? তোমার কোনো মেয়েকে পছন্দই হয় না। এত বড় বড় ঘর থেকে প্রস্তাব আসছে তোমার জন্য, কিন্তু তুমি। সুরজ বলে, আমি বিজনেস এর জন্য বিয়ে করতে চাইছি না, না বিজনেসকে বিয়ে বানাতে চাইছি। মা বলে, তাহলে তুই আমাদের শিখাবি শাদি বিয়ের মানে? আর বিয়ে তো বরাবর ওয়ালাদের মধ্যেই হয় নাকি? সুরজ বলে, মা আমি এমন মেয়েকে বিয়ে করতে চাই যে মেয়ে আমার কাছে ভালো লাগে, ওইখানে বরাবর হওয়ার কোনো কথা থাকবে না, ও যে কেউ হতে পারে। মা বলে, তোর কোনো মেয়েকে পছন্দ থাকলে বলে দে, মেয়ে গরিব হোক ভালো, কিন্তু বিয়ে তো কর। সুরজ বলে, মা আমার এখনো কোনো মেয়েকে পছন্দই হয়নি, আর পছন্দ হলে আপনাদের বলতাম না। রবি বলে, ভাই ঠিক কথাই বলছে, তার এখনো কোনো মেয়েকে পছন্দই হয়নি। বাবা রবিকে বলে, তুমি চুপ থাকবে? রবি বলে, ওকে। বাবা বলে, সুরজ স্যাটারডেতে এক পার্টি আছে, আমি চাই সেই দিন তুমি ঘরেই থাকো। মা বলে, বড় বড় খানদানের এক এক সুন্দর সুন্দর মেয়ে আসবে, বাস তুই শুধু ইশারা করে দিলেই হবে, বাকি সব আমরা দেখে নিব। মা বলে, বাবা তাড়াতাড়ি বিয়ে করে নে, সব কাজ সঠিক সময়ে হওয়াই ভালো। সুরজ বলে, মা আমি জানি তোমার নাতির মুখ দেখার জন্যই তাড়াহুড়া, তো প্রথমে রবির বিয়ে করিয়ে দাও। রবিও খুশি হয়ে বলে, হ্যাঁ চলবে। রবি বাবা মাকে বলে, আপনারা আমার বিয়ে করাতে চাইলে করাতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই। বাবা রবির কথা শুনে বলে, বড় মিয়া তো বড় মিয়া, আর ছোট মিয়া সুবহানাল্লাহ বলেই মজা করে হাসতে থাকে। আর সুরজকে ডেকে বলে, পার্টিতে তোমার থাকা খুবই জরুরি। সুরজ বলে, ঠিক আছে আমি থাকবো বলে চলে যায়। সুরজ গাড়ি দিয়ে কোথাও যাওয়ার সময় একটি গাড়ি এসে সুরজের গাড়িকে ধাক্কা মারে। ড্রাইভার সুরজকে বলে, সাব পেছনের গাড়ি এসে ধাক্কা দিয়েছে, আমরা দেখি শুভাঙ্গীকে। শুভাঙ্গী গাড়ি থেকে বেরিয়ে এসে গাড়ির ভাঙা অংশ দেখছিল। ড্রাইভার বলে, কি ঠিক মতো গাড়ি চালাতে পারো না? কে ভরবে এই লোকসান? শুভাঙ্গী বলে, তুমি তো অনেক বেয়াদব লোক, এতটুকুও জ্ঞান নেই এক মহিলার সাথে কিভাবে কথা বলতে হয়। তখনই সুরজ গাড়ি থেকে বেরিয়ে এসে শুনে শুভাঙ্গী ড্রাইভারকে বলছে, তোমার মালিক তোমাকে ম্যানার শিখায়নি। ড্রাইভার বলে, দেখেন স্যার গাড়ির কি করে দিয়েছে এই মেয়েটি। শুভাঙ্গী চশমা খুলে সুরজকে বলে, আই এম সরি। সুরজ বলে, ওকে আই এম সরি হিজ বিহেভ এর জন্য। শুভাঙ্গী বলে, ভুলে লেগে গেছে। আরো বলে, আপনার যা লোকসান হয়েছে আমি দিয়ে দিব। সুরজ বলে, ওইটার কোনো দরকার নেই। তখনই লাল বাতি নিভে সবুজ বাতি জ্বলে উঠে। লোকজন বলে, আপনারা রাস্তা ছাড়েন, ট্রাফিক জ্যাম হয়ে গেছে। সুরজ রমেশকে বলে, গাড়িতে বসো। আর সুরজ শুভাঙ্গীর দিকে আবারও তাকিয়ে থাকে। সুরজ ড্রাইভারকে বলে, খাবার খেয়েছো? রমেশ বলে, না স্যার। সুরজ বলে, তুমি খাবার খেয়ে অফিসে চলে এসো বলে নিজেই গাড়ি ড্রাইভ করা শুরু করে। সুরজ শুভাঙ্গী এর গাড়ির পেছনে পেছনে আসে। শুভাঙ্গী চাবি সিকিউরিটিকে দিয়ে বলে, গাড়ি পার্কিং করে দাও। সুরজ গার্ডের কাছে জানতে চায়, এখন যে মেয়েটি আসলো কে ও? গার্ড বলে, জানি না স্যার, রোজ আসে রিহার্সাল করার
করার জন্য। সুরজ গার্ডকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। উর্মি এসে শুভাঙ্গীকে হঠাৎ করে ভয় দেখাতে চাইলে শুভাঙ্গী ভয় পায় না। উর্মি বলে, কি ভাবছো দিদি, মন খারাপ মনে হচ্ছে? শুভাঙ্গী বলে, কিছু না উর্মি, আমাকে একলা থাকতে দাও। উর্মি বলে, এত সুন্দর বোনকে কিভাবে একলা ছেড়ে দিব? উর্মি বলে, এত সুন্দর গাল থেকে লালি চমকাচ্ছে, কিছু তো ব্যাপার আছে। শুভাঙ্গী বলে, না কিছু না, ঘরের থেকে বের হয়েছি, আমার গাড়ি অন্য এক গাড়িকে টক্কর মেরেছে। উর্মি বলে, গাড়ি কিসের সাথে টক্কর লেগেছে? শুভাঙ্গী বলে, গাড়ির সাথে। উর্মি বলে, গাড়িতে কে ছিল আর ভুল কার হয়েছে? শুভাঙ্গী বলে, ভুল তো আমারই হয়েছে, কিন্তু ওই লোকটি খুব ভদ্র ছিল। শুভাঙ্গী বলে, উনার গাড়ি ড্যামেজ হয়েছে, কিন্তু সে কিছুই বলেনি, আর লোকটি এমন ব্যবহার করছিল যে ভুল তারই হয়েছে। উর্মি জানতে চায়, দেখতে কেমন ছিল? শুভাঙ্গী বলে, ভালো ছিল। উর্মি মজা করে বলে, ভালো নাকি বেশি ভালো? শুভাঙ্গী উর্মির কান ধরে বলে, তুমি আবারও শুরু করে দিয়েছো। উর্মি বলে, ছাড়ো ছাড়ো, লাগছে। তখনই শুভাঙ্গী কিছুর গন্ধ পায়, আর তারা দুজনে বলে, চলো গিয়ে দেখি। তারা দুজনে দেখে তার চাচা আয়েশ করে সিগারেট টানছে। তখনই শুভাঙ্গী গিয়ে আঙ্কেলকে ডেকে বলে, কি করছেন? আঙ্কেল বলে, কিছু না। উর্মি বলে, কিছুই না বাবা? বাবা বলে, একটু সিগারেট খাচ্ছিলাম। শুভাঙ্গী বলে, ডক্টর স্ট্রিক্টলি সিগারেট খেতে নিষেধ করেছে। আঙ্কেল বলে, সরি বেটি, এখনই ফেলে দিলাম, আর কখনো সিগারেট ধরবো না। এটা জেন্টেলম্যান প্রমিস। তার প্রমিস শুনে দুজনেই হাসে। চাচা শুভাঙ্গীকে ধরে বলে, তোমাকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে যায়। ও ঠিক তোমার মতোই শাসন করত। উর্মি বলে, আঙ্কেল তো মারতো, আপনি বলেছেন। আঙ্কেল বলে, কখনো কখনো, কিন্তু সরি বলতেই সে সব ভুলে যেত। এখন তোমরাও ভুলে যাও। আঙ্কেল নিজেই নিজের কান ধরে বলে, সরি। এখন হাসো। তারা আঙ্কেলের কথা শুনে হাসে। ওইদিকে সুরজ এসে রবিকে বলে, রবি তোর কাজ হয়ে গেছে। সুরজ বলে, তুই তোর বিয়ের ব্যবস্থা কর। আমি আমার বিয়ের ব্যবস্থা করে ফেলেছি। রবি সুরজকে বলে, ভাই এইসব মামলায় মজা ভালো লাগে না। সুরজ রবিকে বলে, আমি কখনো মজা করেছি? সুরজ বলে, আমি সিরিয়াসলি এক মেয়েকে পছন্দ করেছি। রবি বলে, ইউ আর সিরিয়াস ভাইয়া? ইউ আর সিরিয়াস? সুরজ বলে, হ্যাঁ আমি ভেরি সিরিয়াস। রবি ভাইকে চুমু দিয়ে জড়িয়ে ধরে মাকে ডাকতে শুরু করে। মাও চলে এসে জানতে চায়, কেন ডাকছো? রবি বলে, আজ সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে, আর তোমার এতদিনের আশাও পূরণ হয়ে গেছে। মা জানতে চায়, কি? রবি বলে, মানে ভাই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। বাবাও খুশি হয়ে সুরজকে বলে, কি শুনছি? সুরজ বলে, জি সত্যি কথাই শুনছেন। রবি বলে, ও তো মেয়েও দেখেছে। মা বলে, কেমন দেখতে সে? একবার আমাদের দেখাও। কার মেয়ে? কি নাম? সুরজ বলে, নাম কিছু দিনের মধ্যেই জেনে যাব। বাবা বলে, দ্যাটস গুড ওয়ান। মেয়ে দেখেছো, বিয়ের সিদ্ধান্ত নিয়েছো, আর মেয়ের নাম জানো না? সুরজ বলে, বিয়ের আগে নাম জেনে বলে দিব। মা বলে, সুরজ তুই আমাদের সাথে মজা করছিস না তো? সুরজ বলে, না মা, মজা করছি না, বলে চলে আসে। রবিও সুরজের পিছু পিছু এসে বলে, ভাই আপনার জীবনে কোনো মেয়েকে পছন্দ করেছেন, কিন্তু তার নাম জানতে চাননি। রবি সুরজকে বুদ্ধি দেয়, সিধা মেয়েটির কাছে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব তো দেন, এ কাজ কালই করে নেন, নয়তো এও চলে যাবে। সুরজও রবির কথায় চিন্তার মধ্যে পড়ে যায়। তখনই আমরা শুভাঙ্গীকে লিফটের দরজা খুলতে দেখি। তার সাথে সাথেই সুরজও লিফটের ভিতরে ঢুকে পড়ে। সুরজ শুভাঙ্গীকে বলে, হাই কেমন আছেন আপনি? শুভাঙ্গী বলে, হ্যাঁ আমি ভালো আছি। সুরজ বলে, আপনি আমাকে চিনতে পারছেন না? সেদিন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল? শুভাঙ্গী বলে, আপনি ওর পয়সা নেওয়ার জন্য এসেছেন? সুরজ বলে, না, আমি আপনার সাথে দেখা করতে চাই। শুভাঙ্গী বলে, কেন? সুরজ বলে, আপনার সম্পর্কে সবকিছু জানতে চাই, আপনার নাম, ঠিকানা। আর আমার নাম সুরজ, কাপল ইন্ডাস্ট্রি গ্রুপ আমার বাবার, আমি এখানকার ম্যানেজিং ডিরেক্টর। আমি এখনো বিয়ে করিনি, আমার বাবা মা চাইছে আমি বিয়ে করি। শুভাঙ্গী বলে, তো আপনি আমার পেছনে পড়ে গেছেন? সুরজ বলে, হ্যাঁ। তখনই লিফট বন্ধ হয়ে যায়। সুরজ
সুরজ বলে, চিন্তা করো না, আমি আছি। শুভাঙ্গী বলে, এর জন্যই তো চিন্তা করছি। শুভাঙ্গী ওয়াচম্যানকে ডাকতে থাকে। সুরজ বলে, আমি আমার বাবা মাকে বলেছি বিয়ে করলে কাকে করব, কিভাবে করব। ওই দিন আপনার সাথে দেখা হয়, তখনই তাদের কথা মনে পড়ে যায়। আর আমি সিদ্ধান্ত নিয়ে নেই, যদি বিয়ে করি তবে আপনাকেই করব। সুরজ বলে, আপনি হ্যাঁ করে দেন, এতে আমার বাবা মা খুবই খুশি হবে। সুরজ আরো বলে, আপনি আপনার নাম আর ঠিকানা বলে দিলে তাদের আপনার বাড়িতে পাঠাবো। আপনি বুঝতে পারছেন? শুভাঙ্গী বলে, হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। শুভাঙ্গী সুরজকে বলে, কি আপনার আপনার এক মেয়ের সাথে এসব কথা বলা শোভা দেয়? সুরজ বলে, লিপ্ত মজবুরি। আপনি যদি আপনার ঠিকানা বলে দিতেন তবে আমি সেখানে গিয়ে প্রপোজ করতাম। শুভাঙ্গী বলে, দরকার নেই, মনে তো হয় ভদ্রলোক। সুরজ বলে, ভদ্রলোক প্রপোজ করে না, বিয়ে করে না? তখনই লিফট চলে। শুভাঙ্গী লিফট এর দরজা খুলে বেরিয়ে যায়। শুভাঙ্গী এক বড় হল রুমের মধ্যে চলে আসে। শুভাঙ্গীর সাথে সাথে সুরজও চলে এসে সরি বলে। সুরজ নিজের কার্ড এগিয়ে দিয়ে বলে, আপনি আমার কার্ড রাখেন আর নিজের নাম বলেন। শুভাঙ্গী বলে, আমার আপনার কার্ডের দরকার নেই, আর আমি আমার নামও বলতে চাই না। সুরজ এরপরও তার কার্ড রাখতে রিকোয়েস্ট করে। শুভাঙ্গী এক্সকিউজ মি বলে চলে যায়। সুরজও এক্সকিউজ মি নাইস নেম বলে চলে আসে। রবি সুরজকে বলে, ভাই আপনি আজ টিভি অ্যাড দেখেন, আমার যে কোনো ভাবেই সেট পৌঁছাতে হবে। রবি দেখে সুরজ স্মোক করছে। রবি জানতে চায়, কি হয়েছে ভাই? সুরজ বলে, রবি ওর কোনো খবর জানতে পারিনি, বাবা পার্টিও অ্যানাউন্স করে দিয়েছে। রবি বলে, এই স্যাটেলাইটের যুগে এসব কেন ভাবছেন? রবি সুরজকে ধরে বলে, আপনি চলেন আমার সাথে। শুভাঙ্গী আর উর্মি ঘরে বসে তাস খেলছিল। তখনই টিভিতে দেখে নিউজ প্রেজেন্টার বলছে, এই কার্যক্রম শুরু করেছে কাপুর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ডিরেক্টর শ্রী সুরজ কাপুর কিছু বলতে চাইছে। তখনই সুরজ টিভি স্ক্রিনে এসে বলে, মিস এক্সকিউজ মি, আমার অনামিকা। অনামিকা এর জন্য কারণ আমি আপনার নাম জানি না। আমাদের দেখা এর আগে 2 বার হয়েছে। একবার যখন আমাদের গাড়ি এক ধাক্কা লেগেছিল, আর দ্বিতীয়বার রংসর্দায় আমি আমার সম্পর্কে সবকিছু বলে দিছি, কিন্তু আপনি আপনার নাম পর্যন্ত বলেননি। আমাকে মাফ করবেন, আমার কাছে আপনাকে খোঁজার জন্য কোনো রাস্তা নেই। এর জন্য এই মেসেজ টিভিতে 2 ঘন্টা পর পর প্রচার হতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে এই নাম্বারে ফোন না করবেন। সুরজ তার নাম্বারও বলে 62090909। চাচা এসে সুরজের বলা কথা শুনে বলে, ভালোই পদ্ধতি বের করেছে আপন মানুষের সাথে মিলার। শুভাঙ্গী চাচার কথা শুনে চলে যায় আর গিয়ে নিজের ঘরে শুয়ে পড়ে। উর্মি এসে শুভাঙ্গীকে বলে, দিদি তুমি অ্যাড দেখে আপসেট কেন হয়েছ? সত্যি করে বলো, কার গাড়ির সাথে ধাক্কা লেগেছিল? রং সঙ্গে এক গাড়ি দেখেছি, বলো না। শুভাঙ্গী বলে, এই সেই লোক। উর্মি বলে, তবে প্রবলেম কি? উর্মি আরো বলে, হ্যান্ডসাম আছে, টাকাওয়ালাও, আর কি চাও? শুভাঙ্গী উর্মিকে বলে, বিয়ে করার জন্য টাকা কোনো ইম্পর্টেন্ট কোয়ালিটি হয় না, আর হ্যান্ডসাম হওয়াতে নিজের কোনো কন্ট্রিবিউশন হয় না। আমি ওর কাছে ভালো লাগি, এর জন্য ওকেও আমার ভালো লাগতে হবে। উর্মি বলে, দ্যাটস নো প্রবলেম, আমারও কিছু দায়িত্ব আছে, তোমার বোন হই, আর এভাবে দেখা হতে থাকলে তো দেখবে একদিন ভালোবাসা হয়ে যাবে। সুরজের বাবা সুরজকে ডাকে, আর সুরজ অনেকগুলো টেলিফোন নিয়ে দাঁড়িয়েছিল। বাবা বলে, এসব কি করছো? এসব লোকজন দেখছে, এটা কি? সুরজ বলে, নাম আর ঠিকানা জানতে চাইছি বাবাজি, আর কোনো রাস্তাও নেই, কি বা করব। তখনই রবি এসে ভাইয়ের সাথে বলে, বাবা এটা আমারই আইডিয়া, মেয়েটির কাছে পৌঁছানোর সবচেয়ে ভালো রাস্তা এটা। তখনই মাও এসে বলে, আমি জানি তোমরা দুজনে মিলেই এই কাজ করেছো। বাবা বলে, লোক কি বলবে, এই সম্পর্কে কিছু ভেবেছো? সুরজ বলে, বাবা কথা
লোকদের না আমার বিয়ের, আর আমি বিয়ে করলে ওই মেয়েকেই বিয়ে করব। রবি ভাইকে সাপোর্ট করে বলে, দ্যাটস দ্য স্পিরিট ভাইয়া। রবি ভাইকে বলে, লড়বে না নিজের সিদ্ধান্ত থেকে। মা বলে, আজকালকে ছেলেরা কি যে করে, আমরা কাকে কাকে এসব নিয়ে জবাব দিতে থাকবো। সুরজ বলে, কারো কিছু জিজ্ঞাসা করার অধিকার নেই মা। তখনই ফোনে রিংটং বাজা শুরু হয়। তখনই বাবা মা চলে যায়। সুরজ ফোন উঠালে উর্মি জানতে চায়, আপনি মিস্টার সুরজ কাপুর? সুরজ বলে, হ্যাঁ। উর্মি বলে, এখনই টিভিতে আপনার মেসেজ দেখেছি। আপনি যার ফোনের জন্য অপেক্ষা করছেন আমি তার ছোট বোন বলছি। আপনি মিস এক্সকিউজমির সাথে দেখা করতে চান? তাহলে পরশু সন্ধ্যা 6টা বাজে সারদাং পৌঁছে যাবেন। সেদিন মিস অনামিকার শো আছে। রবি জানতে চায় কে? সুরজ বলে, হয়ে গেছে। এতে দুই ভাই বেশ খুশি হয়। তখনই আমরা শুভাঙ্গীর শো দেখি। সে তার অসাধারণ ডান্স করতে থাকে আর সুরজ অবাক নজরে শুভাঙ্গীকে দেখতে থাকে। এদের সাথে রবি আর উর্মিও ছিল। শুভাঙ্গীও একের পর এক ড্রেস চেঞ্জ করে তার পারফর্ম চালিয়ে যেতে থাকে। সবাই শুভাঙ্গীর ডান্স দেখে তালি বাজাতে থাকে। তখনই ইলেকট্রিক শক লেগে মঞ্চে আগুন লেগে যায়। শুভাঙ্গী সে আগুনের ভিতরে থেকে অজ্ঞান হয়ে যায়। সুরজ এই আগুনের ভিতর থেকেই শুভাঙ্গীকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে আসে আর ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব যা কিছু লাগে শুভাঙ্গীকে সুস্থ করার ব্যবস্থা করেন। ডাক্তার বলে, কিছুই লাগবে না সুরজ সাহেব, আমি আপনার পেরেশানি বুঝতে পারছি, আপনি চিন্তা করবেন না। নার্স এসে ঔষধ দিয়ে শুভাঙ্গীকে বলে, মেনে নিয়েছি ম্যাডাম, আপনার হাজবেন্ড আপনাকে অনেক ভালোবাসে। শুভাঙ্গী নার্সের মুখে কথা শুনে তার দিকে তাকিয়ে থাকে। শুভাঙ্গী বলে, আমার স্বামী? নার্স বলে, উনি তো ডক্টরের ফৌজ দাঁড় করিয়ে দিয়েছেন আপনার জন্য। শুভাঙ্গী জানতে চায়, আপনি কার কথা বলছেন? নার্স বলে, মিস্টার সুরজ কাপুরের। শুভাঙ্গী বলে, আপনি ভুল বুঝেছেন, আমার কোনো হাজবেন্ড নেই। নার্স বলে, সরি, আমি ভেবেছিলাম উনি আপনার স্বামী। রবি আর উর্মিও চলে আসে হাসপাতালে। তখনই তাদের দুজনের দেখা হয় উর্মির বাবার সাথে। বাবা বলে, আপনারা দুজনকে কলেজ থেকেই চিনেন? উর্মি বলে, বাবা, আমি রবি সম্পর্কে আপনাকে বলেছিলাম তো, ওর বড় ভাই নিজের জীবনের মায়া ছেড়ে দিদিকে বাঁচিয়েছে। চাচা বলে, বেটা, আমি তোমার ভাইয়ের প্রতি খুবই অনুগত, আমি ওনার শুকরিয়া আদায় করতে চাই। তখনই সুরজও চলে আসে হসপিটালে। রবি বলে, এই তো ভাই এসে পড়েছে। রবি বলে, উনি শুভাঙ্গীর আঙ্কেল, আর আঙ্কেল আমার বড় ভাই সুরজ। সুরজ আঙ্কেলকে নমস্কার জানায়। আঙ্কেল সুরজকে শুভাঙ্গীকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তখনই উর্মি বলে, আমি শুভাঙ্গীর ছোট বোন উর্মি। সুরজ রবির দিকে তাকিয়ে থাকলে রবি বলে, কিভাবে, কেমন লাগলো আমারটা? সুরজ বলে, খুবই ভালো। সুরজ উর্মির কাছে জানতে চায়, কেমন আছেন আপনি? উর্মি বলে, আমিও ঠিক আছি আর দিদিও ঠিক আছে। তখনই সুরজ উর্মির মুখে একথা শুনে গডকে ধন্যবাদ জানায়। আঙ্কেল বলে, ধন্যবাদ তো তোমাকে জানানো উচিত, মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছ শুভাঙ্গীকে। আমি আপনার এ উপকার জীবন ভরেও ভুলতে পারবো না। সুরজ বলে, আপনি আমাকে শরম দিচ্ছেন, এখানে উপকারের কথা আসছে কেন? আঙ্কেল বলে, আপনি না হতেন তো? সুরজ বলে, আমি না হলে অন্য কেউ হতো, এটা তো শুধু এক অ্যাক্সিডেন্ট ছিল। উর্মি বাবাকে বলে, এ দিদিকে বিয়ে করতে চায়, মনে আছে ওই টিভি অ্যাড? আঙ্কেল বলে, হ্যাঁ মনে আছে। আঙ্কেল বলে, আপনি শুভাঙ্গীকে বিয়ে করতে চান? সুরজ বলে, চাই তো আমি, কিন্তু চাচা বলে শরম পায় ও, আমি এ বিষয়ে ওর সাথে কথা বলবো। সুরজ এতে বেশ খুশি হয়। শুভাঙ্গী বেডে বসে বই পড়ছিল। তখনই আঙ্কেল এসে বলে, কেমন আছো এখন? শুভাঙ্গী বলে, ঠিক আছি। আঙ্কেল বলে, ভগবানের লাখ লাখ শুকর যে ও তোমাকে বাঁচিয়েছে। সুরজ আমাদের জন্য যা করেছে ওকে কি বলবো, নইলে আজকের জামানায় এমন লোক কোথায় পাওয়া যায়, যে লোক অচেনা লোকের জন্য নিজের জীবনের রিস্ক নেয়। আঙ্কেল আরো বলে, তোমাকে বিয়ে করতে চায়। শুভাঙ্গী চাচার মুখের দিকে তাকিয়ে থাকে। চাচা আরো বলে, অনেক ভালোবাসি তোমাকে, আর ওর জন্যই তো তুমি দ্বিতীয় জীবন পেলে। বিয়ে তো তোমাকে করতেই হবে একদিন, তবে
এখন কেন করতে চাইছো না? আমিও চাই তুমি ওকে বিয়ে করে নাও। শুভাঙ্গী বলে, কিন্তু চাচা বলে, তুমি যদি না করে দাও বাস এই এক কম রয়ে যাবে জীবনে। শুভাঙ্গী চাচার দিকে তাকিয়ে হ্যাঁ বলে দেয়। শুভাঙ্গী আর সুরুজের বিয়ের নিয়ম কানুন পালন করা শুরু হয়। বিয়েতে সবাই বেশ খুশি। তারা দুজনে অগ্নিকে সাক্ষী মেনে আগুনের চারপাশে ঘুরতে থাকে। এরপরেই দুজনে রোমান্টিক মুহূর্ত কাটাতে থাকে। তারা দুজনে দুজনকে নিয়ে এক এক জায়গায় ঘুরে বেড়াতে থাকে আর তাদের খুব সুন্দর বন্ডিং দেখানো হয়। গানের কথাগুলো ছিল অসাধারণ। তারা দুজনে যখন হোটেলে ঢুকে সুরুজ শুভাঙ্গীকে বলে, তুমি ঘরে যাও, আমি রিসিপশনিস্টের সাথে কথা বলেই চলে আসছি। শুভাঙ্গীও শপিং করা জিনিসপত্র নিয়ে নিজের ঘরের দিকে যেতে থাকে। আর তখনই সুরুজের ফোন আসে। সুরুজ ফোনে কথা বলতে শুরু করে আর শুভাঙ্গী পেছন থেকে সুরুজকে তাড়াতাড়ি আসতে বলে। তখনই একজনের সাথে ধাক্কা লেগে শুভাঙ্গীর সব জিনিসপত্র মাটিতে পড়ে যায়। বিশ্বনাথ পেছনে তাকিয়ে দেখে শুভাঙ্গী, আর শুভাঙ্গীও লোকটির দিকে তাকিয়ে থাকে। এরপরই বিশ্বনাথ এসে তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে। তারা দুজনে তো লেকের পাশে বসে দুজনের সাথে কথা বলছিল, আর দূরে বসে বিশ্বনাথ তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে। শুভাঙ্গীও বিশ্বনাথকে দেখে অস্বস্তি ফিল করে, অন্য কোথাও চলে যেতে চায়। তারা দুজনে যখন লিফট করে যাচ্ছিল তখন বিশ্বনাথ লিফটের ভিতরে ঢুকে শুভাঙ্গীকে দেখতে থাকে। বিশ্বনাথ রিসিপশনিস্টের কাছে জানতে চায়, রুম নাম্বার 5300 এ কে থাকে? আমার মনে হয় আমরা কলেজে একসাথে পড়াশোনা করেছি। রিসিপশনিস্ট ও বিশ্বনাথের কথা শুনে ফাইল দেখে বলে, ওইখানে থাকে মিস্টার অ্যান্ড মিসেস সুরুজ কাপুর ফ্রম বম্বে থেকে এসেছে। বিশ্বনাথ বলে, বম্বে? ইটস মিস্টেক। রিসিপশনিস্ট বলে, ইটস অল রাইট। বিশ্বনাথ চলে যায়। শুভাঙ্গী চিন্তিত অবস্থায় জানালার দিকে তাকিয়েছিল। সুরুজ শুভাঙ্গীর মন খারাপ দেখে জানতে চায়, পেরেশান কেন? কিছু হয়েছে? সুরুজ আরো বলে, আমার কোনো ভুল হয়েছে? শুভাঙ্গী বলে, এভাবে বলো না। শুভাঙ্গী বলে, ওই লোক লিফটে কিভাবে ঘুরে দেখছিল আমাকে। ওই দিন আমার সাথে ধাক্কাও লেগেছিল ওর। ও সব সময় আমাদের পিছু করছে। সুরুজ বলে, তুমি ভুল বুঝেছো। এটা এক রেস্টুরেন্ট, ছোট জায়গা, লোক ঘুরে ফিরে বারবার দেখা হয়ে যায়। আমরা এখানে হানিমুনের জন্য এসেছি। শুভাঙ্গী বলে, না সুরুজ, যেভাবে সে আমার দিকে তাকায় আমার ভয় লাগে। ওর বারবার দেখা করা ইত্তেফাক হতে পারে না। আমি জানি না ও কেন আমাদের পেছনে পড়ে আছে। সুরুজ বলে, আমাদের না, তোমার পিছু পড়েছে। তুমি দেখতে এমন যে কেউ তোমার দেওয়ানা হয়ে যায়, ঠিক আমি যে তোমার দেওয়ানা হয়ে গেছি। শুভাঙ্গী বলে, মজা করো না। সুরুজ শুভাঙ্গীকে বলে, আমি সিরিয়াস হয়েই বলছি, আমার ওকে দেখে খুবই ভয় লাগে। সুরুজ বলে, আমি থাকতেও তোমার ভয় লাগে? এটা কতটা শরমের কথা আমার জন্য। আসো আমার কাছে। তারা দুজনকে জড়িয়ে ধরে। শুভাঙ্গী যখন টেবিলে বসেছিল তখনই বিশ্বনাথ এসে বলে, আর চিনতেও পারোনি? তখনই সুরুজ খাবারের প্লেট নিয়ে এসে বলে, কি কথা চলছে? বিশ্বনাথ সুরুজকে বলে, জাস্ট এ মোমেন্ট, আমার কোনো ভুল হলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সুরুজ আবারও বিশ্বনাথের কাছে জানতে চায়, কি কথা? বিশ্বনাথ বলে, আপনি কে? সুরুজ বলে, প্রথমে আপনি বলেন আপনি কে? তখনই লোকটি বলে, আমার নাম বিশ্বনাথ, আপনি মধুর কাছে জিজ্ঞাসা করেন আমি কে। সুরুজ শুভাঙ্গীকে বলে, শুভাঙ্গী, কে এই লোক? শুভাঙ্গী বলে, আমি একে চিনি না, আমি এই লোককে জানি না। বিশ্বনাথ বলে, তুমি এ কি কথা বলছো? তখনই সুরুজ শুভাঙ্গীর সাথে দাঁড়িয়ে বলে, ও মধু না, শুভাঙ্গী আমার বউ। বিশ্বনাথ বলে, ও আপনার না, আমার বউ মধু। বিশ্বনাথ বলে, মধু তুমি দ্বিতীয় বিয়েও করে নিয়েছ? শুভাঙ্গী বলে, আমি এই লোককে চিনি না। বিশ্বনাথ বলে, মধু তুমি এ কি বলছো? সুরুজ বলে, এক্সকিউজ মি। বিশ্বনাথ বলে, না, আপনার কোনো দোষ নেই, হয়তো মধু আপনাকে কিছু বলেনি, অজান্তে আপনার গুনাহ হয়েছে। এ বিবাহিত, আমার বউ সে। বিশ্বনাথ হাত এগিয়ে দিয়ে বলে, চলো মধু, যা হওয়ার তাই হয়েছে, এখন চলো আমার সাথে। শুভাঙ্গী বলে, এ কি বেয়াদবি? সুরুজ বলে, লিভ হার অ্যালোন, আপনি আপনার ভদ্রতা থেকে আগে বেরিয়েছেন, চলে যান, তা না হলে ভালো হবে না। বিশ্বনাথ বলে,
আমার বউ এর সাথে বসে আছেন আর আমাকেই ধমক দিচ্ছেন। তখনই রেস্টুরেন্টের ক্যাপ্টেন আসলে সুরুজ বলে, এই লোক আমাদের ডিস্টার্ব করছে। শুভাঙ্গীও বলে, এই লোক কিছুদিন ধরেই আমার পিছু করছে আর মধু মধু বলে ডাকছে। বিশ্বনাথ বলে, আমি শিওর হয়েই বলছি। রেস্টুরেন্টের কিছু লোক আসলে সুরুজ বলে, দেখেন, একে এখান থেকে নিয়ে যান। বিশ্বনাথ বলে, আপনি জানেন না, ওরা জানে না এ আমার বউ, এটা আমি প্রমাণ করতে পারবো। লোকগুলো বিশ্বনাথকে ধরে বলে, স্যার চলেন। বিশ্বনাথ বলে, ডোন্ট টাচ, ডোন্ট টাচ। বিশ্বনাথ চলে যায় আর পেছন থেকে আবারও তাদের দিকে তাকায়। গভীর রাতে ফোন বাজতে শুরু করে। সুরুজ ফোনের শব্দে জেগে ফোন রিসিভ করে। তখনই বিশ্বনাথ বলে, আপনি মিস্টার সুরুজ? বিশ্বনাথ বলছি। তুমি আবারও ফোন করেছ? বিশ্বনাথ বলে, আমি খুবই আপসেট। আমার বুঝে আসছে না আমার বউ আমার কাছ থেকে তালাক নেওয়া ছাড়া কিভাবে আপনাকে বিয়ে করলো। আমি চাই আপনি কিছু সময়ের জন্য আমার ঘরে আসেন। আমি আপনাকে কিছু দেখাতে চাই। হতে পারে সেটা দেখার পর আপনি আমার কথা বিশ্বাস করবেন। ও শুভাঙ্গী না, আমার বউ। আমার রুম নাম্বার 502। আমি আপনার জন্য অপেক্ষা করছি। সুরুজ ও শুভাঙ্গীকে রেখে চলে যায় বিশ্বনাথের ঘরে। শুভাঙ্গীও উঠে দেখে সুরুজ বিছানায় নেই। সুরুজ দরজা নক করলে বিশ্বনাথ বলে, দয়া করে আসেন। সুরুজ আসলে বিশ্বনাথ ড্রিঙ্ক এর অফার করে। আরো বলে, আমি যা দেখাবো তা দেখে আপনি আমার পেরেশানি বুঝতে পারবেন আর আপনার পেরেশানি বেড়ে যাবে। তখনই বিশ্বনাথ মধু আর তার বিয়ের ভিডিও দেখায় সুরুজকে। সুরুজও এই ভিডিও দেখে অবাক হয়ে যায়। সুরুজ বেশ চিন্তার মধ্যেই পড়ে যায়। বিশ্বনাথ বলে, এখন কি বলবেন আপনি? সুরুজ বলে, আমি বলবো আপনি খুবই খারাপ ও চালাক লোক। ক্যামেরা ট্রিক্স ব্যবহার করে এসব করেছেন। এখন আমাদের ব্ল্যাকমেইল করতে চাইছেন। বিশ্বনাথ বলে, ব্ল্যাকমেইল? মিস্টার কাপুর, মরিশাসে আমার 50 কোটি টাকার এক বাংলো আছে। 2 বছর ধরে আমার বউ হারিয়ে গেছে। ওর খোঁজই এখানে সেখানে যাচ্ছি। ওকে ছাড়া আমি বাঁচবো না। আপনি চাইলে আমার সাথে সওদা করতে পারেন। আমার বউকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি কি চাইবেন? আপনি যা চাইবেন তাই পাবেন। সুরুজ বলে, আমি চিন্তাও করতে পারিনি মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে। সুরুজ আরো বলে, আপনি জানেন না আমি কাপুর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আপনার মতো লোক আমার এখানে কাজ করে। ভালো হয় আপনি এই খারাপ খেলা এখানেই বন্ধ করে দেন। আর তা না হলে এই খারাপ খেলা আমাকেও আপনার সাথে খেলতে হবে। বিশ্বনাথ বলে, আপনি একই কথা বারবার বলছেন, কিন্তু আমি আপনাকে যে প্রমাণ দেখাচ্ছি তার কোনো ভ্যালু দিচ্ছেন না। বিশ্বনাথ আরো বলে, আমার যা যা বলার বলে দিয়েছি। আমি জানি না ও কেন ওর আগের জীবনের সম্পর্কে আপনাকে কোনো কিছু বলেনি। কি জানেন ওর সম্পর্কে? কাপুর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আপনি। অনেক বড় লোক আপনি। কিন্তু আপনার বড় হওয়াতে আমি তো আর ছোট হয়ে যাব না। যতক্ষণ পর্যন্ত আমার বউ আমার কাছে চলে না আসবে আমি নিশ্চিন্তে ঘুমাবো না, নাকি কাউকে শুতে দিব। সুরুজও বিশ্বনাথকে বলে, আপনি কোনোভাবেই আমাদের জীবনে আসতে চেষ্টা করবেন তো আমি আমার বউ এর জন্য যে কোনো কিছু করতে পারবো। আপনার জানও নিয়ে নিতে পারবো। বিশ্বনাথ বলে, আপনার কথার উপর আমার লজ্জা লাগছে। আমার বলা কথা আপনি ভুলবেন না। থ্যাঙ্কস ফর কামিং। সুরুজ ঘরে ঢুকে দেখে শুভাঙ্গী তার জন্যই অপেক্ষা করছে। শুভাঙ্গী জানতে চায়, কোথায় চলে গিয়েছিলে তুমি? আর আমাকে না বলে কোথাও যাবা না প্লিজ। সুরুজও কথা দেয়, কোথাও যাব না। শুভাঙ্গী বলে, কোথায় গিয়েছিলে? সুরুজ বলে, ওই যে লোক বিশ্বনাথ, সে আমাকে এক ভিডিও ক্যাসেট দেখিয়েছে ওর নিজের বিয়ের। ওইখানে যে মেয়ে ছিল ও হুবহু তোমার মতো দেখতে। শুভাঙ্গী বলে, তুমি ওর কাছে গিয়েছো কেন? সুরুজ বলে, ওর ভ্রম দূর করার জন্য। সুরুজ শুভাঙ্গীর কাছে জানতে চায়, তোমার কোনো যমজ বোন আছে? শুভাঙ্গী বলে, আমার কোনো যমজ বোন নেই। শুভাঙ্গী বলে, সুরুজ আমার অনেক ভয় লাগছে। এ কথা বলে সুরুজকে জড়িয়ে ধরে। সুরুজ বললে, চলো আমরা অন্য কোথাও চল
চলে যাই। চিন্তা করো না। বিশ্বনাথ রিসিপশনিস্টের কাছে ফোন দিয়ে জানতে চায় 503-এ ফোন করেছি, কেউ উঠাচ্ছে না। তখনই মেয়েটি বলে, সরি স্যার, ওই লোক তো আজ সকালেই গোয়া চলে গেছে। বিশ্বনাথ ইনফরমেশন পেয়ে মেয়েটিকে ধন্যবাদ জানায়, আরো বলে, গোয়া আমার পরের জার্নি হবে, চলো সেখানেই। সে নিজেই নিজেকে বলে, আমাদের গোয়ার বড় হোটেল দেখানো হয়। সেখানে সুরুজ আর শুভাঙ্গী হোটেলে ঢুকতেই দুজনকেই শুভকামনা জানাতে থাকে। তখনই একজন এসে মিউজিক থামিয়ে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সবাই আমার দিকে মনোযোগ দেন। আপনারা সবাই জানেন আমার এই হোটেলে কাপুর গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর মিস্টার সুরুজ কাপুর আর তার স্ত্রী হানিমুনের জন্য আসছে, যা আমাদের এই হোটেলের জন্য সৌভাগ্য ও আনন্দের কথা। আর এর চেয়েও খুশির কথা এটা যে সুরুজ সাহেবের স্ত্রী শুভাঙ্গী জি এর আজ জন্মদিন। সবাই একথা শুনে হাতে তালি দেয়, আর শুভাঙ্গীও এতে বেশ খুশি হয়। অ্যানাউন্সার আরো বলে, আমি শুভাঙ্গী জিকে রিকোয়েস্ট করব সে কেক কেটে এই অনুষ্ঠানের শুভারম্ভ করে। পার্টিতে থাকা সবাই শুভাঙ্গীকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। এতে শুভাঙ্গীও বেশ খুশি হয়। সুরুজ লোকটিকে কেক নিয়ে আসতে বলে। লোকটিও একটি কেক নিয়ে আসে। শুভাঙ্গী কেক কেটে সুরুজকে খাওয়ায়, আর সুরুজ শুভাঙ্গীকে খাওয়ায়। লোকটি একটি মাইক এগিয়ে দিলে সুরুজ একটু দূরে সরে গিয়ে পিয়ানো বাজিয়ে শুভাঙ্গীকে গান শোনায় আর তার ভালোবাসার কথা জানায়। তখনই শুভাঙ্গীও সুরুজের সাথে মিলে গান গাইতে থাকে। তাদের দুজনের ভালোবাসা দেখে মনে হচ্ছিল তারা দুজন দুজনকে চোখে হারায়। শুভাঙ্গীও সুরুজকে পেয়ে অনেক খুশি। তারা পার্টি শেষ করে ঘরে এসে দেখে একটি বড় ফুলের তোড়ার মধ্যে মধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশ্বনাথ তোড়ায় লিখেছে, হ্যাপি বার্থডে মধু। তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। মধুর জন্মদিনের জন্য একটি কেক রেডি করে রেখেছে, আর বিশ্বনাথ মধুকে নিজ হাতে সাজাচ্ছে। মধু বিশ্বনাথকে বলে, আমার খুব খারাপ লাগছে, আপনি সারাদিন ধরে আমাকে ঘর থেকে বের হতে দেননি। বিশ্বনাথ বলে, সারপ্রাইজ দিব তোমাকে, আরো একটু অপেক্ষা করো। মধুকে নিজ হাতে গহনা পরিয়ে দেয়। মধু বলে, এত কেন সাজাচ্ছেন আমাকে? এত সব গহনা বোঝা মনে হয় আমার কাছে। বিশ্বনাথ বলে, আমার কাছে ভালো লাগে। মধুকে আয়নার সামনে বসিয়ে বলে, ডোন্ট মুভ মধু, আমার 71-এর কথা মনে পড়ে গেছে। আমাদের খোঁজের একজনের মৃত্যু হয়, তার হাত পা মুখ সব শরীর থেকে আলাদা হয়ে যায়। তখনই আমরা তার হাত পা মাথাকে লাকড়ি দিয়ে বেঁধে এরপরে পাতার নিচে দাফন করে দেই। সেটা ছিল খুবই খারাপ দৃশ্য আমার জন্য। এরপরই মধুকে নিচে নামিয়ে নিয়ে আসে। মধু দেখে পুরো বাড়ি ফুল আর বিভিন্ন রঙিন কাগজ দিয়ে সাজানো। বিশ্বনাথ মিউজিক বাজিয়ে মধুকে নিয়ে নাচতে শুরু করে। এক সময় মধু বিশ্বনাথের কাছে জানতে চায়, আপনি কাউকে ডাকেননি? আপনার কোনো বন্ধু? বিশ্বনাথ আবারও জানতে চায়, কি বললে? মধু বলে, আপনার কোনো বন্ধু আসছে না? মধুর মুখে একথা শুনে বিশ্বনাথ মধুকে এক চড় মারে আর হেসে হেসে বলে, বন্ধু কেন দরকার? আমি দেখো এই ফুল পুরো ঘর আমি নিজের হাতে সাজিয়েছি তোমার জন্য। একটি কেক দেখিয়ে বলে, দেখো এসব কিছু আমি আমার হাতে বানিয়েছি। এসব কিছু তোমার জন্য যথেষ্ট না? দোস্ত কেন চাইছো? দিস ইজ নট ফেয়ার মধু। এই দেখো এটা তোমার জন্য। কেকটি হাতে নিয়ে মাটিতে ফেলে দেয়। মধুকে ধাক্কা মেরে বলে, সবকিছুই তোমার জন্য। আর তার পাশে থাকা টেবিলটিও ফেলে দেয়। মধু বিশ্বনাথের এমন আচরণ দেখে ভয়ে কাঁদতে থাকে। তখনই দরজায় কেউ বেল বাজায়। বিশ্বনাথ দরজা খুলে দেখে মধুর বাবা এসেছে। বিশ্বনাথ জানতে চায়, আপনি এখানে? মধুর বাবা বিশ্বনাথকে বলে, কেমন আছেন আপনি? বিশ্বনাথ বলে, আমি ভালো আছি, আর মধুও ভালো আছে। বাবা বলে, আজ ওর জন্মদিন ছিল। বিশ্বনাথ বলে, ছিল না, হয়েছে। আমি আমার মতো করে ওর জন্মদিন পালন করেছি। বাবা বলে, আমি ওকে উইশ করার জন্য এসেছি। বিশ্বনাথ বলে, কিন্তু আমি তো আপনাকে ডাকিনি। বাবা বলে, আমার এখানে আসার জন্য দাওয়াতের দরকার নাকি? একটি গিফট দেখিয়ে বলে, এটা। বিশ্বনাথ জানতে চায়, কি আছে এতে? বিশ্বনাথ বলে, এমন কোন জিনিস আছে
আছে যা আমি ওকে দিতে পারি না? নিয়ে যান এসব। বাবা বলে, আমি ওর বাবা হই। বিশ্বনাথ বলে, দেখেন, যখন থেকে ওর বিয়ে হয়ে গেছে আর বাবার বাড়ি থেকে বের হয়েছে তখন থেকেই ওর বাবা ওর কাছে মরে গেছে। এরপরই ওর বাচ্চা মরা, সুখ দুঃখ সবকিছুই আমার সাথে জড়িত। বাবা বলে, একটা মাত্র মেয়ে ও আমার। বিশ্বনাথ থ্যাঙ্কস ফর কামিং বলে ঘরে ঢুকে বাবার মুখের সামনেই দরজা লাগিয়ে দেয়। বাবাও মন খারাপ করে চলে যায়। মধু ঘরে বসে ভয়ে কান্না করছিল। তখনই বিশ্বনাথ চাকু বের করে মধুকে টেনে মাটিতে বসে মাটিতে থাকা কেক কেটে বলে হ্যাপি বার্থডে, আর মধুকে এ অবস্থায় নিয়ে নাচতে থাকে আর ঘরে থাকা জ্বালানো মোম নিভিয়ে দেয়। এরপরই বাড়িতে এসে দারোয়ানের কাছে জানতে চায় গাড়ি কোথায়। দারোয়ান বলে ম্যাডাম বাহিরে গেছে। বিশ্বনাথ জানতে চায় কখন। দারোয়ান জানায় 4টার সময়। বিশ্বনাথ ঘরে এসে সোফাতে বসে তার কুকুর অ্যালেক্সকে ডেকে তার সামনে বসতে বলে আর বারবার ঘড়ির দিকে তাকাতে থাকে আর শুভাঙ্গীর আসার জন্য অপেক্ষা করছিল। এর মধ্যেই শুভাঙ্গী চলে আসলে কুকুরের চিৎকারে তার হাতে থাকা জিনিসপত্র মাটিতে পড়ে যায়। তখনই বিশ্বনাথও এসে শুভাঙ্গীকে সাহায্য করতে করতে জানতে চায় কোথায় গিয়েছিলে। শুভাঙ্গী ভয়ে ভয়ে বলে মার্কেটে। বিশ্বনাথ আরো জানতে চায় কয়টা বাজে গিয়েছিলে। শুভাঙ্গী বলে 4 বা 4:30 বাজে। বিশ্বনাথ আবারও প্রশ্ন করে 4 না 4:30 বাজে। শুভাঙ্গী উত্তর দেয় 4 বাজে। বিশ্বনাথ বলে এইসব জিনিস কিনতে 2 ঘন্টা সময় লাগলো, অন্য কোথাও গিয়েছিলে নাকি? শুভাঙ্গী বলে না, মার্কেটেই গিয়েছিলাম। বিশ্বনাথ বলে চলো। শুভাঙ্গীকে ধরে জোর করে আবারও মার্কেটের দিকে রওনা করে। মার্কেটে গিয়ে একটি ট্রলি নিয়ে শুভাঙ্গী যে যে জিনিস কিনেছিল একই জিনিস আবারও নেওয়া শুরু করে। সবাই তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে। বিশ্বনাথ জিনিসপত্র নিয়ে ঘরে ফিরে শুভাঙ্গীকে বলে বসো। 55 মিনিট। বিশ্বনাথ অ্যালেক্সকে বলে ম্যাম সাহেবকে জিজ্ঞাসা করো 1 ঘন্টা কোথায় ছিল। মধু কান্না করতে করতে বলে মার্কেটে সারদা আন্টির সাথে দেখা হয়েছে, ওনার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গিয়েছে। এ কথা বলে কান্না শুরু করে দেয়। বিশ্বনাথ ঠান্ডা মাথায় জানতে চায় প্রথমে কেন বলনি, আমি কি খেয়ে ফেলতাম তোমাকে। বিশ্বনাথ হেসে বলে ইটস ওকে। এতে মধু শান্ত হয়ে বিশ্বনাথের পায়ের কাছে এসে বসে। এর পরের দৃশ্যেই বিশ্বনাথ একটি বন্দুককে গুলি ভরে মধুকে বন্দুক চালানো শিখাতে চাইছিল। মধু বলে আমি এসব শিখতে চাই না, কিন্তু বিশ্বনাথজি জোর জবস্তি করে মধুকে শুট করতে বললে নিশানা ভুল হয়। তখনই বিশ্বনাথ মধুর মাথায় আপেল রেখে আপেলকে নিশানা করে গুলি করে। এরপরই বিশ্বনাথ নিজের মাথায় আপেল রেখে বলে গুলি করো। মধু বলে এ কাজ আমাকে দিয়ে হবে না, কিন্তু বিশ্বনাথ বারবার গুলি করতে বলছিল। মধু ও বিশ্বনাথের কথায় মাথায় রাখা আপেলে গুলি করে। এর মধ্যেই তাদের বাড়ির এক প্রতিবেশী আসে আর বিশ্বনাথকে বলে আমি এক ছোটখাটো পার্টি রেখেছি, আমার স্ত্রীর আজ জন্মদিন, এই উপলক্ষে। বিশ্বনাথ লোকটিকে বলে আমি পার্টিতে যাই না। লোকটি আবারও আসার জন্য রিকোয়েস্ট করলে বিশ্বনাথ লোকটির সাথে দুর্ব্যবহার করে লোকটিকে তাড়িয়ে দেয়। মধু উপর থেকে এসব দেখছিল। লোকটির বাসায় পার্টি শুরু হয়। বিশ্বনাথ আর মধু ঘুমাচ্ছিল। বিশ্বনাথ পার্টি থেকে আসা মিউজিকের শব্দে ঘুমাতে পারছিল না। তখনই মধুকে তার হাত থেকে নামিয়ে রাখতে গেলে মধু বলে কি হয়েছে। বিশ্বনাথ মধুকে বলে পাশের বাড়িতে সালগিরা হচ্ছে, তাই অভিনন্দন জানাতে যাচ্ছি, তুমি ঘুমাও। একথা বলেই পার্টিতে বন্দুক নিয়ে চলে যায় আর সবাইকে নাচতে দেখে স্পিকারে গুলি করে। বলে কেন এত আওয়াজ করছো, কিসের জন্য খুশি হয়েছ এত, আর খুশি আছো তো খুশি রও, এত শব্দ কেন করছো। তখনই লোকটি এসে বলে স্যার আমি আপনাকে ইনভাইট করেছিলাম, আজ আমার ওয়াইফের বার্থডে। বিশ্বনাথ বলে এতে কি তীর মেরেছ, সে এ দুনিয়ায় জন্ম নিয়ে কি এহসান করেছে, আর এতে তোমারই বা কি কন্ট্রিবিউশন আছে। নাচ করছে, গান বাজাচ্ছে, লোকদের ঘুম হারাম করছে। একথা বলেই বিভিন্ন লাইটে গুলি করা শুরু করে। তখনই মধু চলে এসে বিশ্বনাথকে বলে
প্লিজ চলেন। বিশ্বনাথ এসব কথা মনে করেই হাসতে থাকে আর টেবিল ল্যাম্প অন অফ করতে থাকে। এরপরই নিজের হাতে থাকা গ্লাসটিকে চাপ দিয়ে ভেঙে ফেলে আর তার হাত দিয়ে রক্ত পড়া শুরু হয়। সে উঠে বলে, আমি জানি মধু তুমি বেঁচে আছো আর আমার সাথে একদিন দেখাও হবে, কিন্তু দেখা তো হলো, এই রূপে হবে ভাবিনি। পর হয়ে গিয়ে একথা বলতে বলতে নিজের কেটে যাওয়া হাত বেসিনে ধুতে শুরু করে আর নিজেকে বলে, মধু তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার মূল্য বুঝেছি তোমাকে হারানোর পরেই। আমি একলা রয়ে গেলাম, তুমি আমাকে চিনতে অস্বীকার করো। এরপরেই হোটেলে ফোন করে বলে, আমার রুমে ডেটল ও অ্যান্টিসেপটিক পাঠান। সে নিজেই বলতে থাকে, কি আমার হক হয় না? তুমি আমাকে আরেকবার সুযোগ দাও। তোমার কাছে মাপ চাওয়ার মধু, আমার ভুল হয়েছে, আমাকে মাপ করে দাও। আর তোমাকে ফিরে আসতেই হবে। কি করব? আমার দুর্বলতা। আরো বলে, আমি বাঁচতে চাই আর তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সকাল হলেই মধু ও সুরুজ একসাথে বের হলে ম্যানেজার আসে সুরুজের সাথে কথা বলতে। সুরুজ মধুকে বলে, যাও তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ম্যানেজার জানতে চায়, কেমন লাগছে আমাদের হোটেল? সুরুজ বলে, ওকে, এভরিথিং ইজ ওকে। আর মধুও গাড়ির কাছে আগাতে থাকে। তখনই গাড়ির দরজা খুলে বিশ্বনাথ মধুকে জোর করে তার সাথে নিয়ে যায়। সুরুজ সামনের দিকে তাকালে দেখে মধু আশেপাশের কোথাও নেই। সুরুজ শুভাঙ্গী বলে ডাকতে শুরু করে। মধু বিশ্বনাথকে বলে, আপনি কি চান আমার কাছে? বিশ্বনাথ বলে, না চিনার ভান করলে কোনো লাভ হবে না। শুভাঙ্গী বলে, আপনি যে মধুর কথা বলছেন সে আপনার স্ত্রী ছিল। বিশ্বনাথ বলে, ছিল না, আছে। মধু বলে, আপনার স্ত্রী থাকলে আপনি তার সাথে এরকমই ব্যবহার করতেন? বলে বারবার হাত ছেড়ে দিতে বলে। বিশ্বনাথও হাত ছেড়ে দেয়। মধু বলে, এখন গাড়ি থামাও। বিশ্বনাথ বলে, যতক্ষণ পর্যন্ত তুমি স্বীকার না করবে যে তুমি মধু, ততক্ষণ পর্যন্ত গাড়ি থামাবো না। একথা বলি গাড়ি থামায় আর বলে, মধুর ডান পায়ে তিল আছে, আমাকে দেখিয়ে দাও। যদি তোমার ডান পায়ে সেই তিল না থাকে তবে আমি চলে যাব। বিশ্বনাথের মুখে একথা শুনেই মধু দৌড়াতে থাকে আর বিশ্বনাথ গাড়ি নিয়ে মধুর পিছু পিছু যাওয়া শুরু করে। মধু পথ থেকে সরে জঙ্গলের দিকে যেতে থাকে আর সামনের দিকে তাকালে বিশ্বনাথ তার সামনে দাঁড়িয়ে। বিশ্বনাথ জোর করে মধুর তিল দেখতে চাইলে সেই সময়ই সুরুজ চলে এসে মধুকে বিশ্বনাথের হাত থেকে বাঁচায় আর বলে, কেন শুভাঙ্গীকে পেরেশান করছো? তারা দুজনে মারামারি করতে থাকে আর বিশ্বনাথ সুরুজকে ফেলে দিয়ে আবারও মধুকে এসে বলে, আমাকে তিল দেখিয়ে দাও। আর তখনই সুরুজ উঠে বিশ্বনাথকে মারতে শুরু করে আর বলে, কেন পেরেশান করছো আমার শুভাঙ্গীকে? কেন না ও তোর বউ না? বিশ্বনাথ আবারও উঠে মধুকে বলে, ওকে বুঝিয়ে দাও আমার এ ছোটখাটো মারামারি করার কোনো ইচ্ছা নেই, আমাকে বাস সেই তিল দেখিয়ে দাও। সুরুজ এসে আবারও বলতে থাকে, এ তোর মধু না। ও এ কথা বলেই এক ঘুষি মারলে বিশ্বনাথ পাহাড় থেকে পড়ে যায়। সুরুজ বলে, আমি ওকে মেরে ফেলতে চাইনি। মধু বলে, যা কিছু হয়েছে না বুঝেই হয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। এ কাজ আমাকে বাঁচানোর জন্যই করতে হয়েছে। তারা দুজনে সেখান থেকে চলে আসে আর আমরা দেখি বিশ্বনাথ পাহাড় ধরে উপরের দিকে উঠে আসছে। বিশ্বনাথ চলে আসে মরিশাসে মধুর বাবার কাছে। মধুর বাবাও বিশ্বনাথকে দেখে অবাক হয় আর বলে, আসেন ভিতরে। বাবা বলে, কেমন আছেন? বিশ্বনাথ বলে, ভালো। বাবা বলে, মধু মরে যাওয়ার পর আপনি তো এ ঘরের রাস্তায় ভুলে গেছেন। বিশ্বনাথ দেয়ালের চারদিকে তাকাতে তাকাতে বলে, কেমন আছেন? বাবা বলে, এই তো বেঁচে আছি। বিশ্বনাথ বলে, বেঁচে থাকারও তো কোনো কারণ আছে। আর এই জায়গায় মধুর ছবি ছিল। একটি ছবিকে উঠিয়ে এনে বাবার সামনে বসে। বাবা বলে, তোমার সামনে তো সারা জীবন পড়ে আছে। কতবার বলেছি বিয়ে করে নাও, আর বিয়ে বাচ্চা থাকলে মধুকেও তাদের মধ্যে দেখতে পাবা। বিশ্বনাথ বলে, প্রথম স্ত্রী বেঁচে থাকলে দ্বিতীয় বিয়ে কিভাবে করব? বাবা বলে, কতদিন নিজেকে মিথ্যা আশ্বাস দিবে? বিশ্বনাথ বলে, মিথ্যা আশ্বাস না, মধু বেঁচে আছে। বাবা হেসে বলে, কি বলছেন আপনি? বিশ্বনাথ আবারও বলে, মধু বেঁচে আছে। বাবা বলে, হ্যাঁ, মধু বেঁচে আছে আমাদের স্মৃতিতে। বিশ্বনাথ বলে, মনে না, সত্যি বেঁচে আছে, আমি ওকে দেখে এসেছি। বাবা বলে, কোথায় দেখেছো ওকে? বিশ্বনাথ বলে, মুম্বাইয়ে। বাবা বলে, ধোঁকা হয়েছে আপনার সাথে।
সাথে। কোথায় বোম্বে আর কোথায় মরিশাস আমি মানি না। ও যদি জীবিত থাকতো তাহলে আমার সাথে দেখা না করে বোম্বে চলে যেত না। বিশ্বনাথ বলে, একথাই আমিও জানতে চাই, চলেন আমার সাথে বোম্বে। মধু ড্রাইভারকে বলে, তুমি সাহেবের জিনিসপত্র পৌঁছেই চলে আসবে বলে গাড়ি থেকে নেমে এক শপিং মলের ভিতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র দেখতে থাকে। তখনই বিশ্বনাথ এসে মধুকে ডাক দেয়। মধুও চমকে উঠে বিশ্বনাথকে দেখে। মধু বিশ্বনাথকে দেখে দৌড়ানো শুরু করে। সবাই মধু দিকে তাকিয়ে থাকে। মধু ঘুরতে ঘুরতে বিশ্বনাথের সামনে এসে দাঁড়ায়। বিশ্বনাথ বলে, রিল্যাক্স, কেন দৌড়াচ্ছ? অবাক হয়েছ না আমাকে জীবিত দেখে? বিশ্বনাথ লোকজনকে বলে, কেন তাকিয়ে আছো? আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি। যাও সবাই যার যার কাজে যাও। বিশ্বনাথ মধুকে বলে, দেখো কাকে সাথে করে নিয়ে এসেছি, আসো। মধু দেখে তার বাবা তার সামনে দাঁড়িয়ে। বাবা মধুকে দেখে বলে, হ্যাঁ ও মধু না। বিশ্বনাথ বলে, কেমন বাবা আপনি নিজের মেয়েকে অস্বীকার করছেন? তখনই মধু বলে, আমাকে কেন পেরেশান করছো? এই লোককে আমি চিনি না, এই লোক আমার বাবা না। বিশ্বনাথ বলে, বাবাকেও অস্বীকার? বাবা বলে, মাফ করে দাও ওকে, ওর ভুল হয়েছে। বিশ্বনাথ বলে, আমার কোনো ভুল হচ্ছে না, আপনি মিথ্যা কথা বলছেন, আপনারা দুজনে মিলে আমাকে মিথ্যা বলছেন। বাবা বলে, আমি কেন মিথ্যা বলবো বাবা? আমি কি আমার মেয়েকে চিনতে পারবো না? ওকে জীবিত দেখে খুশিতে পাগল হয়ে যাব না? জিজ্ঞাসা করো ওকে। সামনে তাকালে দেখে মধু নেই। বাবা খুশি হয় আর বিশ্বনাথ বলে, ও মধুই। আপনি কেন মিথ্যা বলছেন? মধু রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়াতে থাকে আর একটি ট্যাক্সি ধরে বাড়িতে চলে আসে। নিজের ঘরে ঢুকে দেখে কেউ চেয়ারে দুলছে। মধু ভয় পেয়ে ঘরের বাইরে এসে দেখে রবি। রবির কাছে জানতে চায় ঘরে কেউ আছে। রবি বলে, ভাই হবে, আজকে আমরা তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি। মধু ঘরে গিয়ে সুরুজকে ডাকতে থাকে আর সুরুজকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সুরুজ বলে, কি হয়েছে? মধু বলে, ও বেঁচে আছে। সুরুজ বলে, কে জীবিত? মধু বলে, বিশ্বনাথ। মধুর মুখে একথা শুনে সুরুজ হাঁপ ছেড়ে বাঁচে আর গডকে ধন্যবাদ জানায়। সুরুজ জানতে চায়, কোথায় দেখেছো ওকে? মধু বলে, ডিপার্টমেন্ট স্টোরে। ও আমার পিছু করেছে, আমি কোন রকমে ওর হাত থেকে বেঁচে এসেছি। তখনই রবি এসে জানতে চায়, কার কথা বলছেন? সুরুজ রবিকে বলে, আমি পরে তোমাকে সবকিছু বলছি। মনে হয় ওকে পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে। একথা বলে রবির সাথে চলে যায়। গভীর রাতে মধু বারান্দার কাছে আসলে দেখে বিশ্বনাথ রাস্তায় তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মধু ভয় পেয়ে ভিতরে চলে যায় আর জানালা দিয়ে তাকালেও দেখে বিশ্বনাথ দাঁড়িয়ে। মধু আবারও তাকালে দেখে বিশ্বনাথ নেই, তাই পর্দা লাগিয়ে দেয়। আবারও বারান্দার কাছে আসলে দেখে বিশ্বনাথ দাঁড়িয়ে আছে। মধু সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে তখনই ফোন বাজতে থাকে। মধু ফোন রিসিভ করলে বিশ্বনাথ বলে, মধু আমি বলছি। বিশ্বনাথ বলে, মধু আজ তোমার বাবা তোমাকে চিনতে পারেনি বলে মিথ্যা কথা বলেছে। আমি জানি আমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য তোমাদের করা এক ষড়যন্ত্র। আমি তোমার বাবার জবান কেটে ফেলেছি সে যখন মিথ্যা বলেছে। তুমি মধু। মধু বলে, আমি মধু না, আমি মধু না। আমি কিভাবে তোমাকে বিশ্বাস দিব যে আমি মধু না? আমাকে একা থাকতে দাও। তুমি আমার বাঁচা হারাম করে দিয়েছো। আমি কি ক্ষতি করেছি তোমার? তখনই দরজায় কেউ বেল বাজায়। মধু বেলের শব্দে আরো ভয় পেয়ে যায় আর জানতে চায় কে। সুরুজ বলে, আমি সুরুজ। মধু দরজা খুলে দিলে দুই ভাই ঘরে ঢুকে। সুরুজ জানতে চায় কি হয়েছে। মধু বলে, ও এখানে এসেছে জানালার পাশেই, ও আমাকে ফোনও করেছে। তখনই সুরুজ রবিকে বলে, রবি এখনই পুলিশ আঙ্কেলকে ফোন করো। রবিও আঙ্কেলকে ফোন করলে সে জানায়, আবারও ফোন করলে তাকে যেন জানায়, আমরা ফোন ট্যাপ করে নিব। মধু জানতে চায় কি বলল। রবি বলে, আঙ্কেল বলেছে ও দ্বিতীয়বার ফোন করলে ওর কল ট্রেস করে নিবে। ভয় পাওয়ার কোনো বিষয় না, ও জলদি ধরা পড়ে যাবে, তা না হলে আমি ওকে মেরে ফেলবো। সুরুজ বলে, না রবি, এটা তোমার কাজ না, হি ইজ এ ভেরি ডেঞ্জারাস ম্যান। রবি বলে, আমাদের তো কিছু করতেই হবে। সুরুজ বলে, চুপ থাকো, আমাদেরকে শুধু ওর ফোনের জন্য অপেক্ষাই করতে হবে, বাস। ওকে। বিশ্বনাথ হোটেল থেকে আবারও কল করে। মধু ফোন রিসিভ করলে বিশ্বনাথ বলে, হ্যালো মধু। মধু ফোন ধরে বলে, ওর ফোন। সুরুজ বলে, ওর সাথে কথা বলতে থাকো। আর রবি অন্য ফোন দিয়ে পুলিশ আঙ্কেলকে ফোন করে বলে, আঙ্কেল ও ফোনে আছে। আঙ্কেলও টেকনিক্যাল ডিপার্টমেন্ট এর লোকদের বলে ফোন ট্রেস করতে। আর ওইদিকে মধু বিশ্বনাথের সাথে কথা বলতে থাকে। বিশ্বনাথ বলে,
বলে, দুনিয়া খুবই ছোট জায়গা, যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বের করব। মধু ফোন রাখতে চাইলে সুরুজ বলে, কথা চালিয়ে যাও। মধু কথা বলতে থাকলে টেকনিক্যাল ডিপার্টমেন্টের লোকেরা বলে, কল ট্যাপ হয়ে গেছে। আঙ্কেল রবিকে ফোন করে বলে, কল ট্যাপ হয়ে গেছে সেন্ট্রাল হোটেল। পুলিশের লোকজন এসে পুরো হোটেলে ঢুকে পড়ে। পুলিশ ম্যানেজারকে বলে, আপনার হোটেল থেকে 339 এ ফোন করেছে। বিশ্বনাথ ওয়েট্রেসকে বলে, তাকে একটু ডাকেন। পুলিশ বিশ্বনাথের কাছে আসলে বিশ্বনাথ বলে, মনে হয় আপনি আমাকে খোঁজার জন্য এসেছেন। আমি বিশ্বনাথ, যার ফোন আপনারা ট্রেস করেছেন। পুলিশ আঙ্কেল ও সুরুজ ও তার বাবা মা বসে অপেক্ষা করছিল। পুলিশ বিশ্বনাথকে নিয়ে এসে বলে, স্যার ও বিশ্বনাথ। বিশ্বনাথও এসে পুলিশের সামনে বসে। পুলিশ বলে, আপনি জানেন আপনাকে কেন অ্যারেস্ট করেছে? বিশ্বনাথ বলে, অ্যারেস্ট করেননি, আমি আমাকে অ্যারেস্ট করিয়েছি। জেনে বুঝে আমি হোটেল থেকে ফোন করেছি যাতে আপনারা আমাকে ট্রেস করেন আর আমি সুরুজের সাথে দেখা করতে পারি। সুরুজ বলে, কেন দেখা করতে চাও? সুরুজ আঙ্কেলকে বলে, আঙ্কেল ও আমাদের বেঁচে থাকা হারাম করে দিয়েছে। আঙ্কেলকে বলে, আপনি ওকে ভালো করে বুঝিয়ে দেন, তা না হলে সে শুভাঙ্গীকে দ্বিতীয়বার প্রেশন করতে চাইলে ওকে আমি মেরে ফেলবো। বিশ্বনাথ জানতে চায়, জীবনে আপনি কাউকে মেরেছেন? আমি মেরেছি, আপনি আর একবার চেষ্টা করে দেখেন। তখনই সুরুজের বাবা বলে, দেখো বাবা, এসব না বলে শান্ত হয়ে যাও। কমিশনার আঙ্কেল জানতে চায়, আপনি কেন ওদের প্রেশন করছেন? আপনি জানেন আপনার উপর প্রেশনের কেস হতে পারে। বিশ্বনাথ বলে, আর ওর উপর কেস হবে কারণ ও এক বিবাহিত মেয়েকে বিয়ে করেছে। সুরুজ বলে, আপনি আমার বউ সম্পর্কে এসব কথা বললে? বিশ্বনাথ বলে, আমি আমার বউ এর কথা বলছি, যাকে আপনি নিজের বউ মনে করছেন। বিশ্বনাথ বলে, কমিশনার সাহেব, আমি ওকে অনেক প্রমাণ দেখিয়েছি, লাগলে আপনিও সেই সব প্রমাণ দেখতে পারেন। যাকে ও শুভাঙ্গী বলছে ও আমার মধু। তখনই সুরুজের মা বলে, বাবা, তোমার কোনো ভুল হচ্ছে, ও তোমার মধু না, আমাদের বউ। ও আমরা ও তোমার মা বাবার মতো। বিশ্বনাথ বলে, না, আপনারা আমার বাবা মায়ের মতো না, আপনারা খুবই ভালো মানুষ। কতটা যত্ন ও ভালোবাসেন আপনার ছেলেকে। আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। সুরুজকে দেখিয়ে বলে, ওর প্রতিও আমার কোনো অভিযোগ নেই। আমার বুঝে আসছে না মধু আপনাদের কিভাবে অন্ধ বানিয়ে দিয়েছে। সুরুজ বলে, মধু মধু মধু, আরে ভাই, আপনাকে কতবার বলেছি ও মধু না, শুভাঙ্গী। হাজার মানুষের সামনে অগ্নিকে সাক্ষী মেনে আমি শুভাঙ্গীকে বিয়ে করেছি। বিশ্বনাথ বলে, ওই অগ্নিকে সাক্ষী মেনেই আপনার আগে আমি বিয়ে করেছি। এই কোর্টে আমি প্রমাণও করতে পারবো ও আমার বউ। আমার কাছে আরো প্রমাণ আছে যা আমি দেখাতে পারবো। চিন্তা করেন, এর জন্য আপনাদের শাস্তিও হতে পারে। আপনি আমাকে আদালতে যাওয়ার জন্য বাধ্য করছেন। সুরুজও আঙ্গুল দেখিয়ে সবাইকে নিয়ে চলে যায়। বিশ্বনাথ বলে, ওদের জায়গায় আমি থাকলেও একই কাজ করতাম। কমিশনার বলে, আপনি কিছু করলে কোর্টের মাধ্যমে গিয়ে করেন, এর আগে এদের প্রেশান করবেন না। সুরুজ ও তার বাবা মা এসে বসে এই কোর্ট কেস নিয়ে চিন্তা করতে শুরু করে। মা বলে, আমার তো এসব কোর্ট কাচারির কথা শুনলেই ভয় লাগে। মা বলে, শেষে তো এটাই প্রমাণ হবে শুভাঙ্গী আমাদের বউ। রবি বলে, জি মা, ভাবি ওই পাগলের মধু না। শুভাঙ্গী উপর থেকে এসব কথা শুনে বেশ চিন্তার মধ্যে পড়ে যায়। তখনই ফোন বাজতে শুরু করে। মধু ফোন উঠালে বিশ্বনাথ বলে, মধু, হ্যালো বলার দরকার নেই। নিচ থেকে সুরুজও ফোন রিসিভ করে তাদের কথা শুনছিল। বিশ্বনাথ বলে, আমার কাছে ফিরে আসা ছাড়া তোমার কাছে কোনো রাস্তা নেই। বি প্র্যাকটিক্যাল মধু, আমি কোর্ট কাচারিতে যেতে চাই না। আই ডোন্ট লিগাল প্রেশন, আর তুমি বাধ্য করলে সেটাও করতে হবে। আদালতে বলতে হবে তোমার ডান পায়ে তিল আছে। এরপরই লেডিস কনস্টেবল তোমাকে অন্য রুমে নিয়ে গিয়ে চেক করবে, এক এক করে তোমার কাপড় খুলবে আর সেই নিশান দেখবে, আর পুলিশকে এসে জানাবে যে আমার কথা সত্য। তোমার বদনামি আমার বদনামি, আর সুরুজ তো দুনিয়ার সামনে মুখ দেখাতেই পারবে না। চিন্তা করো মধু, এটা স্রেফ তুমি থামাতে পারো। মধু বলে, দেখো বিশ্বনাথ, আমি হেরে গেছি, এখন আমার কাছে
কাছে অন্য কোনো রাস্তা নেই। আমি তোমার কাছে আসার জন্য রেডি, কিন্তু তুমি সুরজের কোনো প্রকার ক্ষতি করবে না। বিশ্বনাথ বলে, না, কোনো ক্ষতি করব না। আমার ওর সাথে কোনো দুশ্মনী নেই, কিন্তু আমার এই ভেবেই দুঃখ হচ্ছে তুমি শুভাঙ্গী না মধু। মধু বলে, সুরজের তোমার মিথ্যা আফসোসের দরকার হবে না। তুমি ওকে জানো না, আমি জানি কি বড় মন ওর। ওই মনে সবার জন্য কতটা ভালোবাসা, আর আমার জন্য যে ভালোবাসা, তার গভীরতা আমিও বুঝতে পারবো না। আমার এক হাসিতে ও খুশি হয়ে যায়, আমার চেহারায় দুঃখের ছায়া ওকে চিন্তিত করে দেয়। মধু আরো বলে, ওর মনে তোমার জন্য ভালোবাসা। মধু বলে, কি না দিয়েছে সুরজ আমাকে? ভালোবাসা, সম্মান, ঘর পরিবার, আর তুমি শুধু নিয়েছো। তুমি তো আমার জন্য মৃত বিশ্বনাথ, কিন্তু সুরজ আমাকে ছাড়া বাঁচবে না। এসব কথা শুনে বিশ্বনাথ ও সুরজের চোখে পানি চলে আসে। মধু বলে, আমি তারপরও আসবো, কারণ আমার সহ্য হবে না লোক সুরজের দিকে আঙ্গুল তুলবে, ওর অপমান হয়। স্রেফ এর জন্যই আসবো আমি, আর তোমার জন্য আমি এক সুন্দর শরীর থেকে বেশি কিছু না। আর তুমি আমার এ শরীর ছাড়া আর কিছুই পাবা না। বাকি আমার সবকিছু সুরজের কাছে রয়ে যাবে। এবার বলো, আমি আসবো কোথায়? বিশ্বনাথ মধুর কথা শুনে চোখ মুছে বলে, 7:30 ফ্লাইট, 6টা বাজে এয়ারপোর্টে। মধু বলে, পৌঁছে যাব। বিশ্বনাথ বলে, না আসলে আমার জানা আছে আমি কি করতে পারবো। মধু বলে, আমি অবশ্যই আসবো। তখনই সুরজ ঘরে আসে। মধু শুয়ে কান্না করছিল। সুরজ মধুকে বলে, শুভাঙ্গী, আমার সাথে যখন থেকে তোমার বিয়ে হয়েছে, এটা আমার দায়িত্ব যে তোমার চোখে কখনো পানি না আসে। কি কথা বলো, যার জন্য কান্না করছো? মধু বলে, কিছু না, এমনিতেই। সুরজ বলে, সকল সুখ তো আমাকে দিয়ে দিয়েছো, কিন্তু দুঃখ নিজের কাছেই রেখে দিয়েছো। মধু বলে, কোন দুঃখের কথা জানতে চাইছো? সুরজ বলে, এই তো আমি জানতে চাইছি, স্বামী হিসেবে না হোক, এক বন্ধু ভেবেও সবকিছু বলতে পারো, আর আমার মধ্যে কিছু কম থাকলেও বলে দিতে পারো। মধু বলে, কেন লজ্জা দিচ্ছ আমাকে? সুরজ বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমার ভালোবাসা কোনো পরিস্থিতিতেই বদলাবে না। যা তোমার মনে আছে আমাকে বলে দাও। সুরজ আরো বলে, তুমি বলতে না চাইলে কোনো কথা নেই, মনে হয় তোমার আমার উপর বিশ্বাস নেই। মধু বলে, না সুরজ, আজ আমার বাবাকে দেওয়া কসম ভেঙে দিব, তোমাকে সবকিছু বলে দিব। আমি মধু একথা বলি কান্না করতে থাকে। সুরজ বলে, সবকিছু খুলে বলো আমাকে, এতে তোমার মনের থেকে বোঝা হালকা হয়ে যাবে। মধু বলে, বাবার ব্যবসায় একদিন কোটি টাকার লোকসান হয়ে যায়। বিশ্বনাথ আমাদের সবকিছু নিলাম করার কোর্টে অর্ডার পাঠায়। ও বাবাকে বলে, আমি বিয়ে করার জন্য রাজি হয়ে গেলে তো সে এই বিপদ থেকে বেঁচে যাবে। বাবা না করে দিয়েছে, কিন্তু আমি বাবার মান সম্মান রক্ষার জন্য হ্যাঁ করে দিয়েছি। বিশ্বনাথ অনেক পজিটিভ মানুষ, ও সবকিছু ঘৃণা করে যা আমাকে ছুঁয়েছে। আমি ওর অত্যাচারে শেষ হয়ে যাচ্ছিলাম। এরপরেই একদিন বিশ্বনাথ আমাকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। কিছু ছেলে গাড়িতে করে মদের বোতল নিয়ে বিশ্বনাথকে নিয়ে মজা করতে থাকে। এতে বিশ্বনাথ গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, আর ছেলেদের গাড়িকে খাদের মধ্যে ফেলে দেয়। তার সাথে তার নিজের গাড়িটিও অন্য একটি খাদের ভিতরে পড়ে যায়। মধু হাঁপাতে হাঁপাতে বাবার কাছে চলে আসে আর কান্না করতে থাকে। বাবা জানতে চায়, কি হয়েছে মধু? মধু বলে, বাবা, বিশ্বনাথ মরে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা বলে, না মা, ও মরেনি, শয়তান এত সহজে মরে না। মধু কেঁদে কেঁদে বলে, আমি সত্যি কথা বলছি বাবা, ও স্পিডে ড্রাইভ করছিল আর ও পানিতে পড়ে গেছে। বাবা বলে, মা কেঁদো না, যা হয়েছে ভালো হয়েছে, শয়তান মরেছে, ভালো হয়েছে, জীবন তোকে আরেকটি সুযোগ দিয়েছে। বাবা বলে, তুই এখনো ছোট, তোর সামনে তোর সারা জীবন পড়ে আছে। বিশ্বনাথ চলে যাওয়ায় তোর জীবন তো আর থেমে যায়নি, তোকে আবারও বেঁচে থাকতে হবে। বাবা বলে, এটাই সুযোগ ওর থেকে বাঁচার, আর ও আবারও যদি বেঁচে যায় তবে তোকে আবারও সেই নরকে নিয়ে যাবে। ওকে এটাই বুঝতে দে যে মধু মরে গেছে, আর ভুলে যা যে তোর কখনো বিয়ে হয়েছে। এটাও ভুলে যা যে আমি তোর বাবা। আজ পর্যন্ত তোর সাথে যা হয়েছে সেটা এক ভয়ের স্বপ্নের মতো ভুলে যা। মধু বলে, বাবা, আপনি এই কি কথা বলছেন? বাবা বলে, ঠিক কথা বলছি মা। বাবা আরো বলে, মনে কর বিশ্বনাথের সাথে
মধুও মরে গেছে। তোর আজ নতুন জন্ম হয়েছে। আমি তোকে এক নতুন নাম দিব, শুভাঙ্গী। বাবা বলে, মা তুই ইন্ডিয়া চলে যা তোর চাচার কাছে। এখানে থাকলে মধু শুভাঙ্গীর পিছু করতে থাকবে। এর জন্য মধুর অতীতকে দাফন করে দে সব সময়ের জন্য। ইন্ডিয়া গিয়ে ভালো কোনো ছেলে দেখে নিজের ঘর বানিয়ে নিস, আর আমার আশীর্বাদ সব সময় তোর সাথে রবে। আমি শুভাঙ্গীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করতে থাকবো, কিন্তু মা তোর পেছনের জীবন সম্পর্কে কাউকে কিছু বলবি না, তোকে আমার কসম দিলাম। মধু সুরুজকে বলে, আমি ভেবেছিলাম বিশ্বনাথ মরে গেছে, সবকিছু ভুলে আমি এক নতুন জীবন নিয়ে বাঁচতে চেয়েছিলাম। ওইখান থেকে আমি ইন্ডিয়া আমার চাচার কাছে আসি, আর শুভাঙ্গী হয়ে এক নতুন জীবন যাপন করার চেষ্টা করছিলাম। তখনই তুমি আমার জীবনে আসলে। তোমার বাহুতে মাথা রেখেই প্রথম মনে হলো ভালোবাসা কি আর জীবন কত সুন্দর হয়। অনেকবার তোমাকে সবকিছু বলতে চেয়েছি, কিন্তু বাবার কসমের জন্য কিছু বলতে পারিনি। তাছাড়া আমি তোমাকে হারাতে চাইনি। বিশ্বনাথ বেঁচে গেছে আর গ্রহণ হয়ে আমার জীবনের সাথে সাথে তোমার জীবনেরও চলে এসেছে। আজ ওর ফোন এসেছে। সুরুজ বলে, সব শুনেছি। মধু বলে, আমি তোমার কাছে গুনাহ করেছি। সুরুজ বলে, এ কথা তুমি প্রথমে বলে দিলেও আমি তোমাকে ততটুকুই ভালোবাসতাম, এখন যতটুকু ভালোবাসি। বিশ্বনাথ তোমাকে অনেক ভালোবাসে, মনে হয় আমার থেকেও বেশি। তুমি যদি ওর কাছে যেতে চাও তবে। মধু বলে, আমি যাচ্ছি তো স্রেফ মরণের জন্য, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সুরুজও বলে, আমিও বাঁচতে পারবো না। তারা একে অপরকে ধরে কান্না করতে থাকে। আমাদের এয়ারপোর্টের দৃশ্য দেখানো হয়। সুরুজ মধুকে এক পিস্তল দিয়ে বলে, আমি যা বলছি তাই করবে। মধু এয়ারপোর্টের ভিতরে গিয়ে বিশ্বনাথকে খুঁজতে শুরু করে। বিশ্বনাথও চেয়ারে বসে মধুর আসার অপেক্ষা করছিল। মধুকে দেখে তার আগের দিনের কথা মনে পড়ে যায়। মধুকে নিজ হাতে সাজিয়ে দেওয়া, মধু বাড়িতে নাচ প্র্যাকটিস করছিল, আর মধুর সাথে কাটানো দিনের কথা ভাবতে থাকে। বিশ্বনাথ মধুকে ডেকে বলে, আমি জানতাম তুমি আসবে। মধু বলে, আমার তো আসতেই হতো। মধু পিস্তল বের করলে বিশ্বনাথ বলে, তুমি আমাকে মারতে চাও? মধুর হাত কাঁপছিল। বিশ্বনাথ বলে, ভালো করে পিস্তল ধরো আর আমার মাথায় গুলি করো। মধুর হাত থেকে পিস্তল নিয়ে গুলি করা শুরু করে মধুর বুকে, আর সুরুজ দৌড়ে মধুর কাছে আসছিল। মধু মাটিতে লুটিয়ে পড়ে। সুরুজ মধুকে মেঝেতে পড়ে থাকতে দেখে বিশ্বনাথকে মারতে থাকে। সেই সময়ই পুলিশও ছুটে আসতে থাকে। বিশ্বনাথ পিস্তল সুরুজকে এগিয়ে দিয়ে বলে, ও তোমার থাকলো না আমার, আমাকে গুলি করো। সুরুজ শুধু বিশ্বনাথকে কিল ঘুষি মারতে থাকে। পুলিশ এসে বিশ্বনাথকে ধরে নিয়ে যায়। সুরুজ পিস্তল আর গুলি পুলিশ আঙ্কেল এর কাছে জমা দিয়ে তাকে ধন্যবাদ জানায়, আর বলে, আমার তো বুঝে আসছিল না আমি কি করব। ধন্যবাদ। আঙ্কেল বলে, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, আমি তোমার জন্য কিছুই করিনি, স্রেফ নিজের ফরজ আদায় করেছি। সুরুজ বলে, আপনার নকলগুলির আইডিয়া আসলেই কাজ করেছে। ওর তো সত্যি মনে হয়েছে ও মধুকে মেরে ফেলেছে। আঙ্কেল বলে, কি করব, এইসব লোককে এভাবেই হ্যান্ডেল করতে হয়। বিশ্বনাথকে কোর্ট থেকে আনার সময় আঙ্কেল মধুকে গাড়িতে করে নিয়ে এসে বলে, এখন ও তোমাকে জীবিত দেখে যদি ভাবে তুমি মধু না, তবে এ সমস্যা সারা জীবনের মতো শেষ হয়ে যাবে। বিশ্বনাথকে পুলিশ নিয়ে যাওয়ার সময় মধু এসে বিশ্বনাথের সাথে টক্কর খায়। বিশ্বনাথ মধুকে দেখে বলে, মধু। আবারও বলে, না তুমি মধু না, মধুকে তো আমি মেরে ফেলেছি। তখনই সুরুজের কাছে এসে বলে, সুরুজ, আমি আর সহ্য করতে পারছি না। সুরুজ বলে, এখন থেকে তুমি শুধু আমার শুভাঙ্গী, ওর মধু মরে গেছে। বিশ্বনাথ ইন্সপেক্টরকে ডেকে বলে, ইন্সপেক্টর, প্রথমে আমি আর্মিতে ছিলাম, আমি জানি আসল আর নকলগুলির পার্থক্য। বিশ্বনাথ বলে, শুভাঙ্গী জীবিত আর মধু মরে গেছে, তো আমি এখানে কি করব? বলে ইন্সপেক্টর এর কাছ থেকে পিস্তল নিয়ে পুলিশদের বলে, ডোন্ট মুভ। বলে সুরুজ আর মধুর কাছে এসে বলে, আপনারা কি আমাকে পাগল মনে করেন? কি ছোটবেলার খেলা খেলেছেন আমার সাথে, এর জন্যই আমার থেকে বাঁচার জন্য পুলিশ আগাতে থাকলে এক পুলিশের পায়ে
পায়ে গুলি করে, বলে এটা নকল না। জীবনে আমি সবকিছু হারিয়ে এসেছি, সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত। আমার বাবা দ্বিতীয় বিয়ে করে নিয়েছে, এতে আমার কি গুনাহ? আমার মা দ্বিতীয় বিয়ে করেছে, সেটা আমার কি গুনাহ ছিল? আমার বউ দ্বিতীয় বিয়ে করে নিয়েছে, সেটাও কি আমার গুনাহ ছিল? আমার গুনাহ শুধু এতটুকুই, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বনাথ বলে, আমি তোমাদের যে কাউকে মারতে পারি। মধু বলে, মারলে আমাকে মারো। তখনই সুরুজ শুভাঙ্গীকে পেছনে ঠেলে দিয়ে বলে, মারলে আমাকেই মারো। বিশ্বনাথ বলে, শুভাঙ্গী, আমি একে মারলে আপনি বাঁচবেন না, আর আপনাকে মারলে সুরুজ বাঁচবে না, আর আমি মধুকে ছাড়া বাঁচবো না। কিন্তু মধু তো মরে গেছে। এ কথা বলেই নিজের মাথায় পিস্তল ধরে নিজেকেই গুলি করে দেয়। বিশ্বনাথ হাসতে হাসতে মারা যায়। ওই সময় সুরুজ এসে বিশ্বনাথকে জড়িয়ে ধরে। বিশ্বনাথ হাসতে হাসতে মরার সময়ও মধুর দিকে তাকিয়ে থাকে। আর মধু সামনে আসলে মধুর কোলে মাথা রেখেই মারা যায়। আর বিশ্বনাথের একতরফা ভালোবাসা ও মৃত্যু দেখিয়েই মুভির কাহিনী শেষ হয়।